আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটি হলো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে সেটির বর্তমান অবস্থা, এবং অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি একই রকম হুমকি, একই রকম দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি আমরা ভারতের জায়গাতেও। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র চলছে বলে আমরা যতটুকু বুঝতে পারছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে ভারতের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা কিছু কথা বলেছে। জিওগ্রাফিক্যালি যে অবস্থানে ইসরায়েল রয়েছে, ঠিক একই অবস্থানে একই লক্ষ্যে কাজ করছে ভারতও। এই অবস্থানগুলিকে আমরা কিভাবে দেখছি, সামনের সময়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক জিওগ্রাফিক্যালি এই সাউথ এশিয়ার অবস্থান কি হতে পারে, দ্বিতীয় পর্বে সেটি নিয়ে আলাপ করব। প্রথম পর্বে আমরা আলাপ করবো ইরান এবং যুক্তরাষ্ট্রের বিষয় নিয়ে। জানেন আপনারা যে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত তার আগের অবস্থানে রয়েছে। ইরান কোনোভাবেই ছাড় দিতে চায় না তাদের ইউরেনিয়াম ইনরিচমেন্ট থেকে, এবং তাদের হরমুজ প্রণালী ব্যাপারে কোনো ছাড় দিবে না বলে সুস্পষ্টভাবে তাদের সর্বশেষ অবস্থান তারা বারবার জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল লেবাননের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেখান থেকেও আজকে যতটুকু জানে যে সেখানে যুদ্ধবিরতি চলছে। এটি নিয়ে অনেক কাহিনী। প্রিয় দর্শক, দুজন সম্মানিত অতিথি আপনাদের সবার প্রিয়, যারা প্রফেসর ফরাদ হোসেন রয়েছেন, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং ইফতিকার আহমেদ মিঠু রয়েছেন, তিনিও আন্তর্জাতিক সম্পর্ক এবং সমর বিশ্লেষক বিশেষজ্ঞ। ধন্যবাদ আপনার দুজনকে। আমি শুরু করতে চাই যারা অধ্যাপক ফরাদ হোসেন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আসলে মধ্যপ্রাচ্যের বর্তমান টেনশন কি অবস্থা, কি অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র? আমি তো আজকে শিরোনাম দিয়েছি, তাহলে কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পালাচ্ছে যুদ্ধ ময়দান রেখে? আপনি কিভাবে দেখছেন? আসলে কি সেই অবস্থাতে আছে কি, নাকি ভালো অবস্থাতে রয়েছে তাদের অবস্থান এই যুদ্ধে? ধন্যবাদ ফাইজুল ভাই। সাগর ভাই, আপনি একটা উপযুক্ত সময় আমাকে ডাকলেন। এটা কথা বললেই এবার সেটা হলো এই যে ইরান গত 2 দিন আপনার ইসরায়েলের উপরে ব্যাপক হামলা করেছে, ব্যাপক। এবং তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়েছে, সেটা হলো সব জায়গায় না, উত্তর ইসরায়েল প্লাস হাইফা বন্দর। উত্তর ইসরায়েল কেন বেছে নিয়েছে সেটা একটু ব্যাখ্যা দেই। সেইখানে ইসরায়েলের মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে, এক। 2 নম্বর, সেখানে আছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি। 3 নম্বর, সেখানে ইহুদি বসতি, কট্টর ইহুদিরা ওইখানে থাকে, জায়নিস্ট যারা। সেই জায়গাটা ডেমার্কেট করে ইরান বেপরোয়া আক্রমণ করেছে এই গত 2 দিন। ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে ইরানের হাতে আর অস্ত্রশস্ত্র তেমন নাই, মাত্র 20 থেকে 22 ভাগ অস্ত্র আছে। আমার মনে হয় ইরান এই আক্রমণটা খুব তীব্রভাবে ইসরায়েলের উপরে করেছে এই জন্যে অনেকটা, যে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের অস্ত্রের সক্ষমতা নিয়ে কথা বলেছেন সেটাকে অপ্রমাণিত করে দেওয়ার জন্য। সাথে সাথে অবশ্য আব্বাস আরাকচি বলেছিলেন যে এইসব, এবং প্রফেসর মারান্ডি দুইজনই বলেছিলেন যে না, এগুলো ঠিক না। ডোনাল্ড ট্রাম্পের এলো অপপ্রচার, এগুলো গোয়েবলস থিওরি ইউজ করে। আসলে ইরানে তারা বলেছে 90 থেকে 95 ভাগ অস্ত্র আমাদের আছে, এবং বাকি 5 ভাগের যে শর্টেজ, এটা আমরা ঠিক করে ফেলবো কিছুদিনের মধ্যে। তাইলে এই যে আক্রমণটা হলো, ইসরায়েলের উপরে যে আক্রমণটা করলো, এই আক্রমণের একটা দুটো ইয়ে আছে বার্তা। একটা হলো, আগেই ইরান বলেছিল যে যদি আপনার ইসরায়েল যদি লেবাননের বৈরুতের দিকে অগ্রসর হয়ে আপনার হিজবুল্লাহদের প্রধান ঘাঁটি, যেটা মেইন ঘাঁটির উপরে আক্রমণ করে, তাহলে ইরান স্পেয়ার করবে না। এবং ইসরায়েল সেটাই করেছিল বলে ইরান এই আক্রমণটা করলো। আরেকটা হলো, ডোনাল্ড ট্রাম্প যে বললো যে ইরানের হাতে তেমন আর অস্ত্র নাই, এটা প্রমাণ করার জন্য যে কতটুক অস্ত্রের সক্ষমতা ইরানের আছে, এটা একটা জানান দিয়ে দিল। পরবর্তীতে এই ইসরায়েলও, ইরান বলল যে আমরা একটু ক্ষান্ত হইলাম, স্থগিত রাখলাম। এটা কিসের জন্য? মানে আক্রমণ স্থগিত রাখা হচ্ছে, স্থগিত, শেষ না। 2 নম্বর হলো, ইসরায়েলের সাথে সাথে বলছে তাইলে আমরা আক্রমণ স্থগিত রাখলাম। অনেকে আবার বলে ডোনাল্ড ট্রাম্প দুই দলকেই বলেছে, ইরানকেও বলেছে, নেতানিয়াহুকেও বলেছে যে যুদ্ধ বন্ধ করা। আমি মনে করি না, কারণ নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে না। নেতানিয়াহু হলো ফ্রাঙ্কেনস্টাইন দানব। এটা ইয়ারা আমেরিকানরা বানিয়েছে। এখন ছিপিটা খুলে ঘাড়ে ধরে, ঘাড়ের মধ্যে ধরে চেপে ধরে। তো এটা জানে আসলে হয়েছে কি, ইরানের যে সাংঘাতিক আক্রমণ, ইরান যে অস্ত্র ব্যবহার করেছে এই 2 দিনের আক্রমণে ইসরায়েলের উপরে, তার মানে গত জানুয়ারি, মানে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আক্রমণের এই পর্যন্ত
আজকে 101 দিন আক্রমণ চলছে, সেই প্রায় প্রায় ইসরায়েলের উপরই সমপরিমাণ আক্রমণ এই 2 দিনে করেছে। সুতরাং ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরান যথেষ্ট সক্ষমতা রাখে, সুতরাং ইরানকে আর আক্রমণ করে তেমন কিছু করা যাবে না। ইসরায়েলিরও আক্রমণ করেছে, ইরানের তেহরানে করেছে, তাবরিজে করেছে, ইস্পাহানে করেছে, কিন্তু অনেকেই বলেছে ক্ষতি কি? ক্ষতি তো হবেই, ক্ষতি ইরানের যে হচ্ছে না আমি সেটা বলি না, কিন্তু ইসরায়েলের ক্ষতি হচ্ছে এখন অনেক বেশি। 2 নম্বর হলো ইসরায়েল রিজার্ভ থেকে সৈন্য আনতে হচ্ছে ইতিমধ্যেই। তাদের এই 2 ফ্রন্টে, লেবাননে তারা সৈন্য পাঠিয়ে রাখছে, আর এখানে ইরানের সাথেও। তো সুতরাং 2 ফ্রন্ট থেকেই 2 ফ্রন্টেই ইরান আর ইসরায়েল আপনার সৈন্য মোতায়েন রাখতে হচ্ছে বলে সৈন্যের সংখ্যা আসলে অনেকটা মানে হচ্ছে, মানে টান পড়েছে রিজার্ভের উপরে। তাই রিজার্ভ সৈন্য থেকে আপনার সৈন্য নিয়ে আসছে। এই সৈন্য আছে, সেই সৈন্য দিয়ে ইসরায়েল কিন্তু কভার করতে পারছে না, এটা ফ্যাক্ট। এই সোলজার দিয়ে কভার করতে পারছে না। তো সুতরাং আপনি বুঝতেই পারেন এখন আপাতত উভয় দিক থেকে সামরিক হামলা বন্ধ আছে। এর মধ্যে একটি হেলিকপ্টার হরমুজে আমেরিকান একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে, চালক বুধ বেঁচে গেছে এবং আরোহীও বেঁচে গেছে। এটা আমেরিকান হেলিকপ্টার। এখন কে এটা ফেলেছে জানি না, ইরান ফেলেছে কিনা আমরা জানি না। তবে এইখানে আরেকটা কথা বলা হয়েছে, কয়েকটা স্পেসিফিক জিনিস ইরান দাগ মানে এই ক্লিয়ার করেছে। একটা হলো এই যে ইরান বলেছে ওইগুলা ইউরেনিয়াম টিউরেনিয়াম এগুলো তো আছেই। আজকেও তো কথাটা বলেছে, ট্রাম্প আজকেও বলেছে যে আগামী 2-3 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত চুক্তি সই হতে যাচ্ছে। যদিও এর বিপরীতে আজকে একটা প্রবন্ধে সিএনএন বলেছে এই ধরনের কথা ট্রাম্প এই পর্যন্ত 37 বার বলেছে, যে সব এই তো চুক্তি হয়ে যাচ্ছে। একদম হ্যাঁ। কারেক্ট। না, কিভাবে চুক্তির কাছাকাছি আসবে? আমেরিকা যেটা চায় ইরান কি সেটা মানবে? আমেরিকা চায় তার ইউরেনিয়ামের সক্ষমতা কমিয়ে ফেলতে হবে, এটা কি ইরান মানবে? মানবে না। আমেরিকা চায় তার নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টে ট্রান্সপারেন্ট করতে, আমেরিকার হাতে দিতে কি পরিমাণ আছে, এটা কি ইরান মানবে? আমেরিকা কি হরমুজ ইরান কি হরমুজ দিবে কখনো আমেরিকাকে কন্ট্রোল করতে? তাইলে মানবে কি করে? এটাই তো মেইন চাওয়া হলো আমেরিকার। এই 3টা জিনিস, এই 3টার একটাও ইরান মানবে না, সুতরাং চুক্তি হবে না। আজকে আমি একটা ভিডিও তারা ট্রাম্প কিভাবে দাবিগুলো করে? আজকেও তো একই দাবি করেছে যে ইউরেনিয়াম ব্যাপারে চূড়ান্ত কথা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কথা বললে আমি এই কথার মূল্য দিব না তো। কারণ ডোনাল্ড ট্রাম্প তো এই 2 দিন আগে এক সাংবাদিকের সঙ্গে, এক মহিলা সাংবাদিক সিটিএন মিডিয়া, সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে ভদ্র মহিলা খুব সারাসি ভাবে প্রশ্ন শুরু করেছে। সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে ডোনাল্ড ট্রাম্প তার টেম্পার লুজ করে রেগে বেগে উঠে চলে গেছে। এটা তো আমেরিকার প্রেসিডেন্টের ইমেজ কি তা বলে? সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি বললো, এখানে মার্কো রবিও কি বললো, উইটকফ কি বললো, জেরাল কুশনার কি বললো, তারপরে পিট হেক্সেট কি বললো, এগুলোর কথা আর কচু পাতার পানি একই। এদের কথার কোনো মূল্য নাই। দেয়ার দ্য হাস শকুন এরা। দে আর অলওয়েজ সারাউন্ডিং প্রেসিডেন্ট ট্রাম্প। আর ট্রাম্প একটা উন্মাদ। এই উন্মাদের কথা আমি বিশ্বাস করি না। তার অ্যাসোসিয়েট যাদের নাম বললাম এদের কথাও বিশ্বাস করি না। সুতরাং চুক্তি হবে না, আপনাকে আমি বলে রাখলাম। এটা চুক্তি হওয়ার কোনো সুযোগ নাই। ইরান কেন চুক্তি করবে আমাকে তাহলে বলে? তারা ব্যাক করবে কিভাবে? এক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো নেতানিয়াহুর অবস্থা কি হতে যাচ্ছে? ইরান চুক্তি করবে না এই জন্য ইরান এখন পৃথিবীর 4র্থ পরাশক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চুক্তিটা করা মাত্রই কিন্তু ইরান এই স্ট্যাটাসটা হারাবে। আমেরিকার সাথে কোনো চুক্তি আর ইরান করবে না, কারণ এইভাবেই যুদ্ধ শেষ হয়ে যাবে, আস্তে আস্তে সীমিত হয়ে যাবে। ইরান পৃথিবীর 4র্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হবে। আমি তো মনে করি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ ঘোষণা করে ইরানের বিরুদ্ধে একদিক থেকে ইরানের ভালো করেছে, তা না হলে ইরান যে এত বড় শক্তি এটা তো সারা পৃথিবী জানতো না। এবং এই যুদ্ধ এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষমতাই নেই ইরানকে পরাজিত করে। সুতরাং ইরান অপরাজিত থাকবে। ইরান একটা নতুন স্টাইলের যুদ্ধের জন্ম দিয়েছে, অ্যাসিমেট্রিক ওয়ার। সেইটা ইরান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই যুদ্ধ এমনিতেই থেমে যাবে। তারপরে ইরান আপনার এই মিসাইল এবং ড্রোনের ব্যবসা করবে, কারণ ইরানের মিসাইল খুব সফিস্টিকেটেড এন্ড স্ট্রং এনাফ টু ক্রিয়েট এ ফর্মিডেবল ডিসাস্টার ইন এনি কান্ট্রি বাই অ্যাটাক। সুতরাং এটা পরিষ্কার। সুতরাং ইরান যে চুক্তি করবে না এটা হলো সঠিক। ইরানও বুঝে গেছে যে আমরা এই চুক্তি করাই মানে আমরা যে 4র্থ পরাশক্তি হইলাম এটা একেবারে জলাঞ্জলি দেওয়া। সুতরাং এই সুযোগ আমরা আর পাবো না। আমরা এই সুযোগটা ধরে রাখবো। আমরা 4র্থ পরাশক্তি, এটা আমার কথা না। ইরান যে এই যুদ্ধের পরে 4র্থ পরাশক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হবে বা অলরেডি হয়েছে, এটা প্রফেসর পেভ বলেছেন। উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
বলেছেন প্রফেসর জেফরি স্যাক্স, উনি হলেন কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার। বলেছেন প্রফেসর জন মার্শিমার, উনি হলেন শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক। আর কয়জনের নাম বলবো? এই তিনজনই আমেরিকান অধ্যাপক এবং তারা ডিফেন্স অ্যানালিস্ট এবং তারা বিশ্ব রাজনীতি, বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার উপর কথা বলে। তারাই বলেছে ইরান চতুর্থ পরাশক্তি হিসেবে স্ট্যাটাস পেয়ে গেছে অলরেডি, পেপ এটাই বলেছে। হ্যাঁ, তাহলে এখানে বাকি মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতিটাই ঘুরে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আমেরিকার অবস্থান কি থাকবে কিনা? আরেকটা জিনিস হবে, এই যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিদের যে ইয়ারা আছেন না, শাসকরা, শেখরা, তাদের কিন্তু পাত্তারি গোটাতে হবে। আমেরিকা ইরান একটা দাবি করবে এরপরে যে মধ্যপ্রাচ্য আমাদের এরিয়া, এখান থেকে তোমার যত বেজ আছে সব নিয়ে যাও, একটা পর্যায়ে নিতেই হবে। কারণ আমেরিকা আর ইরানের বিরুদ্ধে সেকেন্ড টাইম কোনো যুদ্ধ করবে না। ইট ইস একদম, এটা একদম আমি বলে দিলাম আপনাকে, সেকেন্ড টাইম আমেরিকা আর কখনো আর ইরানের সঙ্গে যুদ্ধ করবে না। সুতরাং ইরান তার সুপার পাওয়ার স্ট্যাটাস নিয়েই বলবে, প্রত্যেকটা গালফ কান্ট্রিজকে বলে দিবে যে তোমরা তাড়াতাড়ি আমেরিকান বেস গুলো এখান থেকে সরাও, তাদেরকে বলো সরিয়ে দিতে, অন্যথায় আক্রমণ করবো তোমাদের উপর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রফেসর ফোরা, আসছি আপনার কাছে, জনাব ইফতিখার আহমেদ মেঠু। তাহলে মধ্যপ্রাচ্যের যে একটা কমিটমেন্ট নিয়ে ট্রাম্প আসলো এখানে, সেই কমিটমেন্ট তো পুরো হলো না। আর বাকি রইলো যে আপনার অনেকদিন তো যুদ্ধবিরতি চলছে, এর মাঝে আবার গত কয়েকদিন ধরে পাল্টা হামলা হয়েছে। এই অবস্থাতে শক্তির দিক দিয়ে আবারও ফাইট ব্যাক করবার সেই জায়গা এবং তাদের অস্ত্রগুলোর জেনারেশন এবং অস্ত্রগুলোর কতটা, আর মানে আমেরিকাও তো অনেক শক্তিশালী হয়েছে ইতিমধ্যে, তাদের অনেকগুলো শক্তি এখানে তারা সঞ্চয় করেছে মধ্যপ্রাচ্যে। সেটাকে ফাইট ব্যাক করে কতটুকু টিকে থাকতে পারবে ইরান? যদিও অনেকেই মনে করছে যে আবারও অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সামনে ইলেকশন, সামনে এটাকে ঘিরেই মোটামুটি একটা শান্তিপূর্ণ অবস্থার দিকে যাওয়াটাই শ্রেয় মনে করছে বিশেষ করে ট্রাম্প। আপনার কাছে শুনতে চাই জনাব মিঠু, একটু আনমিউট করবেন। জি, ধন্যবাদ সাইফুল ভাই, আপনাকে এবং আমার প্রিয় বন্ধু ফরাজ ভাইকে আমার সশ্রদ্ধ সালাম, এবং সবার আগে এবং পরে আমাদের সবচেয়ে প্রিয় যারা দর্শক বৃন্দ দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনার এই কথাটা খুব চমৎকার, আপনি বলেছেন যে ট্রাম্প ট্রাম্প কি করতে চায় আমাকে বলতে পারে কেউ? আমরা কেউ বুঝতে পারছি না যে ট্রাম্পের উদ্দেশ্যটা কি, ও কি গেইন করছে, ও কি লাভ করতে পারছে এই যুদ্ধ থেকে। সে একটা দেশের জাতীয় নেতাকে হত্যা করেছে ঠান্ডা মস্তিষ্কে। আপনি কি আশা করেন মুজতবা খমেনি তার সাথে শান্তি প্রস্তাব দিবে? কেন তার সাথে বসবেই বা কেন? আমার পিতার হত্যাকারীর সাথে আমি বসি কি করে? এটা তো প্রশ্নই আসে না। এবং ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে যেসব নিউজগুলো পরিবেশন করা হচ্ছে, এখন দেখা যাচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কেউ বুঝতে পারছি না, অনেকেই সাধারণ দর্শকরা। সুতরাং যাচাই বাছাই না করে কোনো কমেন্ট পাস করা ঠিক নয় আমাদের পক্ষে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে মোস্তফা খমেনি জীবিত আছেন, কিন্তু কি অবস্থায় আছেন সেটা কিন্তু কেউ জানে না সত্যিকার অর্থে। এখন ট্রাম্প যে যুদ্ধটা শুরু করলো, প্রতিটা যুদ্ধ শুরু করার আগে একটা কাজ করতে হয়, এক্সিট প্ল্যান থাকতে হয়, যে আমি যুদ্ধটা শুরু করলাম, আমাকে তো এখান থেকে সম্মানের সাথে বিদায় নিতে হবে, বের হয়ে যেতে হবে যুদ্ধ থেকে। এতগুলা সমর কুশলী থাকার পরেও কেউ বলতে পারলো না এই যুদ্ধ কেমনে শেষ করতে হবে। ট্রাম্প কি যুদ্ধের কিছু বুঝেন? উনি তো বুঝেন যে এই যুদ্ধের অস্ত্র বেচার ফলে যে কমিশনটা আসবে কত উনি পাবেন, আর কিছুই না, আর কিছুই তো না এটা থেকে। তো আমি তো বুঝতে পারছি না কেন এই যুদ্ধটা উনি শুরুই বা করলেন প্রথম ক্ষেত্রে। ওনার মেয়ের জামাইকে, ওনার সন্তানদেরকে উনি ইনভলভ করিয়েছেন এই যুদ্ধের বিভিন্ন ইয়েতে, যেমন ওনারা ইয়ে পায়, ওটা কি বলে আপনার ওটা বলে যে আপনার, সরি আমার একটা ফোন ছিল, মাফ চাইছি আমি। তো এই যুদ্ধটা আলটিমেটলি কি বয়ে আনবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এটা, এই যুদ্ধটা আপাত দৃষ্টিতে মনে হবে আজকে কালকে শেষ হয়ে যাবে, এটা কিন্তু মোটেও আজকে কালকে শেষ হবে না। ট্রাম্পের দূরভিসন্ধি অত্যন্ত ভয়াবহ। ও চিন্তা করছে যে এই যে মিড টার্ম ইলেকশন আসবে, এই মিড টার্ম ইলেকশনের পর্যন্ত এই যুদ্ধটাকে উনি কখনো শুরু করবে কখনো বন্ধ করবে, এভাবে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা আলটিমেট ভুক্তভোগী হতে যাচ্ছি পৃথিবীবাসীরা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, আমাদের বাংলাদেশি বোন, আমরা আলটিমেটলি কিন্তু খুব সমস্যার ভিতর দিয়ে যাব। আমেরিকাতে আপনি তো কানাডাতে ছিলেন কিছুদিন আগে, এসেছেন পরশুদিন, আপনি ভালো মতোই জানেন জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে ওখানে, মানুষের নাগালের বাইরে যে কোনো জিনিস। কিন্তু ট্রাম্পের জন্য কোনো সমস্যা হচ্ছে না, সাধারণ জনগণের সমস্যা হচ্ছে, কারণ এই যুদ্ধটা চলছে সাধারণ জনগণের ট্যাক্সের পয়সায়। ট্রাম্পের একটা পকেট থেকে একটা পয়সা যাবে না। এবং এই মুহূর্তে এই যুদ্ধটা উনি শেষ করার কোনো প্রকার পরিকল্পনায় ওনার নেই। উনি যেটা বলছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তো যুদ্ধ শেষ হয়ে গেলে আপনি ইরানের
উনি অনুরোধ করেছে দুই পক্ষকে যুদ্ধ শেষ করার জন্য, ইসরায়েলকে এবং ইরানকে। ইসরায়েলকে ওনার কথা শুনে ওই একটা বাংলা প্রবাদ আছে না পুরন আমাদের সময়, যে গায়ে মারনে না আপনি মোড়ল। তো ট্রাম্প নিজেকে মোড়ল হিসেবে এখানে জাহির করতে চায়, কিন্তু ওনাকে তো ওনার সর্বশ্রেষ্ঠ মিত্র ইসরায়েলি মানে না যে আপনি আমার গুরু। আপনি কে? আপনাকে আমরা চালাই। আজকে দেখেন বহির্বিশ্বের দিকে তাকালে আপনি দেখবেন যে পুরা খেলাটা কিন্তু এই জায়নবাদের এরা এবং বড় বড় বিলিয়নিয়ার, ইভেন আপনার এলন মাস্ক থেকে শুরু করে সবাই, এগুলোর পিছনে কিন্তু ব্যাকিং অনেক বড়, ফাইন্যান্সিং কিন্তু অনেক বেশি, এবং এটা অনেক মানে গভীরে এটার রুট, মানে সূত্র, এটা আমি বলাতে পারবো না। এখন যে জিনিসটা হবে, ট্রাম্প এই মুহূর্তে এই যুদ্ধ শেষ করতে পারবে না। উনি কোনো ইচ্ছাও নেই ওনার এই যুদ্ধ শেষ করার, কারণ উনি তো চাইবে যদি আজকে শেষ করে দেয়। সাইফুল ভাই, আপনি আমাকে বলেন তাহলে আপনি 5ই নভেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করবেন কি করে? এখন তো মাত্র জুন মাস, আরো কয়েক মাসে টেনে নিয়ে যাবে। কিন্তু আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে কিন্তু ইরান এটাতে। কোন দিক দিয়ে আমি সেটা আপনাকে বলি, সেটা হচ্ছে ইরান যখন এই গ্যাপটা পায় তার কিন্তু অস্ত্র উৎপাদন থেমে থাকে না, কখনো থেমে থাকেনি। আমরা এটা জানি না ইরানের কি আছে। আপনি গত দুদিন আগে না মারামারি শুরু করলো ইরান দুই পক্ষে, ইরান যখন অ্যাটাক করলো আমি অবাক হয়ে গেছি, এটা কি ইরান অ্যাটাক করছে? পরে দেখলাম কথাটা সত্যি, ইরান অ্যাটাক করেছে। কিন্তু অ্যাটাকের হামলার প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে। ইরান কিন্তু প্রিসাইজ পয়েন্টে কিন্তু অ্যাটাক করেছে, পিন পয়েন্ট অ্যাকুরেসি নিয়ে। কোথায় অ্যাটাক করেছে? সামরিক স্থাপনাগুলোর উপরে। যদিও ইসরায়েল বলছে ওদের বেসামরিক স্থাপনার উপর আঘাত করা হয়েছে, কোনো বেসামরিক স্থাপনার উপর আঘাত করা হয়নি। আঘাত করা হয়েছে ম্যাক্সিমাম সামরিক স্থাপনাগুলোর উপরে, এবং এই জিনিসগুলো সব স্যাটেলাইট গাইডেড মিসাইল মারা হচ্ছে পিন পয়েন্ট অ্যাকুরেসি নিয়ে। এটা কিন্তু ইরানের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এবং ইরান এটা কন্টিনিউ করে যাবে। যখন মনে করবে যে কোন অস্ত্রটা কোন সময় কোন জায়গায় প্রয়োগ করা উচিত সেটা তারা করবে। ওদের ওই মোজাইক ডিজাইনের আন্ডারে কিন্তু ওদের চেইন অফ কমান্ড কিন্তু একটার পর একটা সেট করা আছে, সুতরাং ওদের কোনো অসুবিধা হবে না ওই দিক দিয়ে। আরেকটা জিনিস আমি বলছি যে লেবাননে যে যুদ্ধটা হচ্ছে, লেবানন কিন্তু এখন, আগে এক সময় ছিল যে তারা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল, শিয়া সুন্নি খ্রিস্টান মারামারি করতো। এখন তারা যেহেতু ইসরায়েল ঢুকে গিয়েছে, এখন তাদের ভিতরে একতা চলে এসছে। সুতরাং লেবাননের সাথে ইসরায়েল পেরে উঠবে না ওভাবে। লেবাননের পিছনে তো ব্যাকিং আছে, ওদের অস্ত্র তো ওখানে যাচ্ছে, কোনখান থেকে যাচ্ছে কে জানে, কিন্তু লেবানন কিন্তু উল্টা আঘাত করছে, এবং হুতিরা ওটার সাথে যোগ হয়েছে। আশা করি কোন দিকে যায় দেখি। তবে ইসরায়েলে এমন একটা জিনিস হতে যাচ্ছে এখন, ইসরায়েলের জনগণ কিন্তু ইসরায়েলকে নিরাপদ স্থাপনা মানে আবাসনের জন্য ভালো জায়গা মনে করছে না। প্রায় 1.5-2 লাখ লোক কিন্তু অলরেডি তেল আবিব এবং ইসরায়েলের অন্য জায়গা ছেড়ে চলে গিয়েছে। ধন্যবাদ। তার মানে ইসরায়েলের উপরে, ইসরায়েল যে লেবাননের উপর হামলা করছে, আজকে তো সে হামলা বন্ধ করলো। যদিও এখানে মাতব্বরের ব্যাপারে যেটা ফরাদ ভাই বললো, ডোনাল্ড ট্রাম্প পুরো ক্রেডিট নিতে যাচ্ছে, কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েল নেতানিয়াহুর সম্পর্কটা একটা নিয়েও এখন অনেকেই মনে করছে না এই সম্পর্কটাকে আদতে মনে করেন কিনা যে সেখানকার যুদ্ধের উপর নির্ভর করছে, নাকি এটা এখানে একটা অন্যরকম কৌশল তারা নেওয়ার চেষ্টা করছে? অনেকে মনে করছে ইরানের উপরে চাপ দেওয়ার জন্যই আসলে ইসরায়েলের এই পদক্ষেপ নেওয়া। এতেও কি কাজ হচ্ছে কিনা, বা লেবাননের সাথে সামনে আসলে কি হতে যাচ্ছে? এটি কি একেবারেই বন্ধ হয়ে যাবে, নাকি ইসরায়েল আবারও তার সেই দখলদারিত্বের যে এক্সপানশন, মানে তার যে জায়নবাদের লক্ষ্য, সেটা এগিয়ে নেবে? চমৎকার প্রশ্ন করেছেন সাইফুল ভাই। এটার প্রেক্ষাপটটা শুরু হয়েছে 1982 সাল থেকে, 1982 থেকে। 1982-তে ইসরায়েল ওদের নর্থ ইসরায়েল এবং সাউথ লেবাননের দিকে ওরা হামলা করে বসে, এবং অনেকটুকু জায়গা দখল করে নেয় সে সময়। এবং ওখানে সাবরা সাতিলা বলে একটা শরণার্থী শিবির ছিল, সেখানে কিন্তু তখনকার যুগের ইসরায়েলি প্রাইম মিনিস্টার, পরে যিনি হন নামটা আমি ভুলে গেছি, আমার মনে করতে পারছি না, উনি কিন্তু নির্দয়ভাবে অনেক লোককে হত্যা করে ওখানে, এবং তাকে ইসরায়েলের অন্যতম বড় খেতাব দিয়ে ওকে ভূষিত করা হয় ভদ্রলোককে। তথাকথিত ভদ্রলোক আর কি, এসব কষাইগুলা বলতে বাধ্য হচ্ছি। আমাদের মুখে তো খারাপ কথা আসে না ট্রাম্প সাহেবের মতো। ট্রাম্প সাহেবের যখন স্বার্থ লাগে ট্রাম্প বলে বসে এ নেতানিয়াহুকে গালিগালাজ নাকি করেছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে হয় এটা একটা পাতনা খেলার অংশ বিশেষ। এটা মানে বাইরের লোককে দেখানো যে আমাদের সম্পর্ক ভালো নয়। সম্পর্ক ভালো না হয় ট্রাম্প সাহেব আপনি যুদ্ধ বন্ধ করে তল্পি গুটিয়ে চলে আসেন না কেন? আপনি উদ্ধার করতে পেরেছেন হরমুজ প্রণালী থেকে কিছু? আপনি হরমুজ প্রণালী খুলতে পেরেছেন? কিচ্ছু করতে পারেনি। সব জায়গায় ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদেরকে এইরকম, আমার তো মনে হয় ভিয়েতনামের থেকে ভয়াবহ পরাজয় হয়েছে এবার। ভিয়েতনামে তো ওদের শত্রু ছিল অত্যন্ত দুর্বল, পরে ওরা সবল হয়ে যায় রাশিয়ার ব্যাকিং এ, এবং ওদের উদ্দেশ্য ভালো ছিল। আপনি আমার দেশে এসে তো আমাকে পরাজিত করতে পারবেন না ভাই, কারণ এটা তো আমার দেশ, আমি জানি কেমনে ফাইট করতে হবে। আর ইরানের ভূমিটা এমনই দুর্গম দুর্ভেদ্য, সেখানে ট্রাম্পের দাদাও এসে কিছু করতে পারবে না। ধন্যবাদ ঠাকুর ভাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আগের প্রসঙ্গ থেকে যারা বলতে চাইলে বলেন। আরেকটি বিষয় আমাদের এখন আরো বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে, সেটি হলো যে
আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত কনফ্লিক্ট তো আছেই, পাশাপাশি এখন আবার এদিকেও একজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা, আপনি দেখেছেন কিনা জানি না, সে কিন্তু বলেছে যে আমরা ওইদিকে যদি ইসরায়েল সফল হতে পারে তাহলে আমরাও সফল হবো, আমরাও আমাদের এক্সপানশন বা আমাদের যে অখণ্ড ভারত আমরা করতে চাই। এটিকে আপনি কতটা বাস্তব সম্মত বলে মনে করছেন? এই অবস্থাতে আসলে ইন্ডিয়ার যদি বলি সরকারের কোন দৃষ্টিভঙ্গি কোথায় রয়েছে? আর অন্যান্য বাংলাদেশের সাথে যে সম্পর্ক রয়েছে, বর্ডার কেনিং থেকে শুরু করে আরো অনেক উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি যে পুশিং করা হচ্ছে, সেখান থেকে আবার পুশ ব্যাক করবার চেষ্টা করছে। সেই পুশিং গুলির কিসের ভিত্তিতে হচ্ছে, এগুলির আসলে পেছনের কারণ কি বলে মনে করেন জনাব অধ্যাপক ফরাদ হোসেন? ধন্যবাদ সাগর ভাই। সামরিক কর্মকর্তারা এক একজন এক এক কথা বলেন ভারতের, প্রায় দেখি। জেনারেল ত্রিবেদীও কয়েকদিন আগে একটি মন্তব্য করে গেছে। তো এই এই ধরনের মন্তব্য করেন তারা, তারা কি করতে পারে? আমাদের দেশে যেমন এই ধরনের আন্তর্জাতিক বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের আর্মি অফিসাররা অনেক হিসাব নিকাশ করবে। না, অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝলাম না এই মোদী নরেন্দ্র মোদীর সরকারের আমলেই ভারতের সামরিক কর্মকর্তারা বিভিন্ন সময় বিচ্ছিন্ন মন্তব্য করেছেন এবং হুম। জেনারেল ত্রিবেদী বোধহয় চাকরিও নাই, 1 মাস থাকতে পারে, অলরেডি তার নেক্সট ম্যান সিলেক্টেড হয়ে গেছে। তো উনিও এরকম একটি কথা পাকিস্তান সম্পর্কে বলে গেছেন। তো এইগুলো কোনো কথা না। এইখানে প্রশ্নটা হলো কার সাথে যুদ্ধ করবে, অখণ্ড ভারত কিভাবে তৈরি করবে। এই সকল বক্তব্য তো বাস্তবতার সঙ্গে আসলে মেলে না। এটা ঠিক গ্রাউন্ডে এই কথাগুলো সঠিক না। এগুলো হলো কথার ফানুস। তবে ভারতের সামরিক কর্মকর্তাদেরকে দায়িত্বশীল জায়গা থেকে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। অন্যথা এগুলো এই ধরনের মন্তব্য প্রতিবেশী হলো যে একটা আমি শুধু আমি বাংলাদেশের কথা বলছি না, চীনের কথাও বলছি না, আমি এককভাবে পাকিস্তানের কথাও বলছি না। এটা সাউথ এশিয়া একটা উত্তেজনা তৈরি করবে। আপনি বলেন যে অখণ্ড ভারত তৈরি করতে যদি ভারত এগোয়, ধরেন বাংলাদেশের দিকে এগুলো যাইতে হবে, নেপালের দিকে, এটাও নাকি এক সময় অখণ্ড ভারতের অংশ ছিল, তাই না? শ্রীলঙ্কাও তারা দাবি করে শ্রীলঙ্কাও ভারতের অংশ ছিল। তো এখন সবচেয়ে বড় কথা যে ভারতকে বিবেচনায় রাখতে হবে যে উনার উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব জুড়ে, বর্ডার জুড়ে যে বিশাল দেশটি রয়েছে সেটি হলো পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি, তার নাম হলো চায়না। এবং এই চায়না একটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, 1। 2 নম্বর, পাকিস্তানের মানে ভারতের পশ্চিম ফ্রন্টিয়ারে যে দেশটি আছে সেই দেশটি ভারতের চিরশত্রু, তার নাম পাকিস্তান। সেই দেশটিও কিন্তু আণবিক শক্তি সম্পন্ন। লজিকে যদি আসি, আর বাংলাদেশের কথা যদি ধরি, বাংলাদেশের লোক আছে এখন প্রায় 20 কোটি, 19 কোটি ছাড়াই গেছে। তো এমতো অবস্থায় ভারত আসলে, আমি তো মনে করি ভারতের সাথে এই 3টা দেশের একটারও বর্তমানে কোনো সুসম্পর্ক না। তাইলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারত এরকম সম্পর্ক, নাজুক সম্পর্ক বজায় রেখে কিভাবে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। বরং এতে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করছে এবং সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করছে বলে আমি মনে করি। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আপনি আপনি দেখতে পাচ্ছেন জনাব অধ্যাপক ফরাদ হোসেন, মানে আজকের পত্রিকাতে এসছে। আমি আপনাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি ইয়াটাও দেখতে পাচ্ছি যে তারা আমার মিসাইল, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনার কথাও শুনতে পাচ্ছি, আমি মিসাইলের ইয়াটাও হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখেন, প্রথমবারের মতো 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত। এই প্রথমবারের মতো। ভারতীয় পারমাণবিক অস্ত্র মোতায়েনের লোকেশনটা কি, ডিরেকশনটা কি, কোন দিকে? সেটা এখানে লেখা, পারমাণবিক অস্ত্র দিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন। আমি এটা খুঁজে দেখলাম যে ডিরেকশন পাওয়া যাচ্ছে না। এটা কি চায়নার দিকে করছে, নাকি এটা পাকিস্তানের দিকে তাক 12টি করছে, পারমাণবিক নাকি ওয়ারহেড বাংলাদেশের দিকে তাক করছে? এটা পাই নাই। সুতরাং এটা দেখলে দুটো রাষ্ট্র হাসবে, এক হাসবে চায়না আর এক হাসবে পাকিস্তান। এগুলো দেখাতে হয় না। এগুলো, আমি তো একটা কথা বললাম যে ভারত এগুলো দিয়ে কি বুঝাতে চাচ্ছে। আপনি তো দেখেন যে ভারতের যে বিএসএফ, তারা পুশ করতে চাইছে, প্রথম তো 90 জন পুশ করে ফেলছিল, এরপর আর পারছে না। এখন কিন্তু আমাদের বিজিবি, বর্ডার গার্ড কিন্তু স্ট্রংলি ডিফেন্ড করছে। শুধু তাই নয়, বাংলাদেশের এই যে পাটগ্রাম আছে রংপুরের, তারপরে আমাদের ত্রিপুরা আছে, তারপরে এইসব এলাকার যে বর্ডার অঞ্চলের লোকরা কিন্তু খুবই সোচ্চার। তারা আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে তারাও কিন্তু আপনার নেমে যায়, মানে যাতে পুশ কাউকে না করতে পারে। এটা কিন্তু পুশ ব্যাক না, এটা এরা পুশ ইন করছে, কারণ আইডেন্টিফিকেশন নাই তো।
আসলেই কি লোকগুলো বাংলাদেশে বসবাস ছিল? ভারতে কি তারা গোপনে গিয়ে বসবাস করছে? এরকম কিন্তু কোনো নির্দেশনা বা এরকম কোনো নির্দিষ্ট কোনো আইডেন্টিফিকেশন ছাড়াই কিন্তু তারা এগুলো করছে। এই নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে, শুনছে না। কিন্তু আমার যেটা কথা সেটা হলো এই যে আমি তো দেখলাম একটা ফুটেজে যে বাংলাদেশের অঞ্চলে বেশ কিছু লোক বিএসএফ এর সাথে যোগ দেয়া, সরি মানে বিজিবির সাথে যোগ দিয়ে বিএসএফ কে দৌড়াচ্ছে। বিএসএফ একটু দৌড়াতে দৌড়াতে গিয়ে ভিতরে ভারতের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি বলছি কি এই ধরনের অ্যাটিটিউডটা একটা দুইটা প্রতিবেশী দেশের মধ্যে এটা ঠিক সঠিক না, এটা সুন্দর না, এটা অসুন্দর এবং এটা সম্পর্ককে খুব খারাপ করছে। আপনি 19-20 কোটি একটা লোকের একটা বর্তমান সরকারের সাথে তো নাকি বিএনপি ভারতের তেমন সম্পর্ক ভালো নেই, এ ধরনের ইঙ্গিত আমরা, এ ধরনের কথাবার্তা। কার সাথে? মানে আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতেরও সম্পর্ক তেমন আগের অবস্থাতে নেই, ভালো অবস্থাতে না নেই। নিশ্চয়ই না, সম্পর্ক তো ডিটেরিয়েট করেছেই। আর সম্পর্ক যখন ভালো ছিল তখন কি ভারত বাংলাদেশের মানে স্বার্থে কোনো কাজ করেছে কি? এক্স্যাক্টলি ভারত তো নিজের স্বার্থটাই দেখেছে, ইন্ডিয়া তাদের স্বার্থটাই দেখেছে, বা ভারত তো বাংলাদেশের স্বার্থে কোনো কাজ করে নাই। তো আমি মনে করব ভারত একটা বড় দেশ, গরু নিয়ে কি কাহিনীগুলি বললো। ভারত একটা বড় দেশ, ভারতকে এই ধরনের মানসিকতা থেকে দূরে সরে আসতে হবে। একটু বড় হতে হবে, মনটা একটু উদার হতে হবে। একবার নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা জওহরলাল নেহরুকে একটা চিঠি লিখেছিলেন। গিরিজা প্রসাদ কৈরালা যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন নেপালে, তিনি নেহরু তখন ভারতের প্রধানমন্ত্রী, বলেছিলেন আপনি তো হলেন সমুদ্র আর আমি হলাম ছোট্ট একটা ডোবা, তো আমার দিকে আপনার কাছ থেকে কিছু দিলে তো আপনার কমবে না, আমি একটা ছোট রাষ্ট্র। এইভাবে চিঠিটা লিখেছিলেন খুব সুন্দর করে, এটা নেহরু পড়েছিলেন এবং সেটা নেহরুকে নাড়াও দিয়েছিল। কিন্তু নেহরু পরবর্তী সময় শেষের দিকে তো উনি তেমন কিছু করতে পারে নাই। যে ভদ্রলোক ভারতের প্রধানমন্ত্রী, যাকে আমি অনেক সম্মান করি, নেহরুকেও করি, আর আইকে গুজরাল তার একটা ডক্টরিন আছে, উনি বলছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শত্রুতা বজায় রেখে আমরা এককভাবে উন্নতি লাভ করতে পারবো। ভারতের প্রকৃত উন্নতি ডিপেন্ড করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উন্নতির সাথে। সুতরাং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে একসাথে মিলেই আমরা উন্নতি লাভ করবো, অর্থনৈতিক উন্নতি, অন্যান্য সূচকের যে উন্নতিগুলা সেগুলো আমরা অর্জন করতে চাই আমাদের প্রতিবেশীর সাথে একসাথে। ভারতের চিন্তা ভাবনা যেটা আপনি বলেছেন, যদিও যে সেনাবাহিনীর সদস্যরা বা কর্মকর্তা উল্টাপাল্টা বলে ভারতের, কিন্তু এ তো একটা দায়িত্বশীল জায়গাতে দায়িত্ব নিয়ে কথা বলবো। আমি আপনাকে একটা কথা বলি, ভারতের সেনাবাহিনীরা মাঝে মধ্যে হুঙ্কার দিয়ে তো লাভ নাই, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও দখল করতে পারবে না, কারণ জিও পলিটিক্স তা বলে না। বাংলাদেশের কোনো ভূমি যদি ভারত দখল করে, তাইলে আপনি মনে করেন যে ভারতকে উত্তর পশ্চিম ফ্রন্ট, উত্তর ফ্রন্ট, নর্থ ইস্টার্ন ফ্রন্ট এবং ওয়েস্টার্ন ফ্রন্ট দিয়ে দারুণ প্রেসারে পড়তে হবে। এবং কাশ্মীরের উপর প্রেসার তৈরি করবে দুটি রাষ্ট্র, একটি হলো চায়না আর একটি হলো আপনার পাকিস্তান। সুতরাং বাংলাদেশকে ইজি মনে করার কোনো কারণ যদি আমি দেখি না। ভারত যদি বাংলাদেশকে খুব সহজ মনে করে, যে আমরা ওই শুভেন্দু যেরকম বলে যে আমার তো 5 মিনিট লাগবে দখল করতে, কথাটা মুখেই যেন থাকে। হ্যাঁ, এই যে এইরকম 3 দিনের ভিতরে কথা বলেন, দখল করে চলে যাবে, আজকে 3 মাস হতে চললো, তাই না? 1 ইঞ্চি জমিও বাংলাদেশে নিতে পারে না। সুতরাং বাংলাদেশের ভূখণ্ডে পাড়া দিলে এর যে কনসিকুয়েন্স, পা রাখলে এর যে কনসিকুয়েন্স কোথায় গিয়ে বুঝবে, এটা শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা আসামের যে আছে হেমন্ত বিশ্বাস, এদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সুতরাং আমি তো দেখি সবসময় ভারতের পশ্চিম ফ্রন্ট এবং উত্তর ফ্রন্ট এবং উত্তর পূর্ব ফ্রন্ট নাজেহাল অবস্থায় আছে। আপনি কি মনে করেন অরুণাচলের অবস্থা কি খুবই খারাপ? অরুণাচল তো একেবারে বলতে গেলে যে কোনো সময় চায়নার পেটের ভিতরে চলে যাবে, এটা ভারত ভাবে না। ভারতের যে সীমান্ত অত্যন্ত ফ্রেজাইল, ভালনারেবল, এটা ভারতকে মনে রাখতে হবে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাব। জি, আপনি বাংলাদেশ জি আপনার একটা ভিডিও চিত্র আপনি দেখিয়েছেন কিছু আগে, সেটা সূত্র ধরে বলছি। 12টা নিউক্লিয়ার মিসাইল ইন্ডিয়া বলছে তারা তাক করেছে, কোন দিকে তাক করেছে সেটা কিন্তু বলছে না, ইশারা দিচ্ছে পাকিস্তানের দিকে নিশ্চয়ই। আর পাকিস্তান ছাড়া তাদের আর শত্রু নাই, আর কোনো ইয়ে নেই, সেটা হচ্ছে কথা। কিন্তু আমি আর কিছু আলাপ করবো এখানে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের অনেকেই কক্সবাজারে সৈকতে আকাশের দিকে তাকিয়েছিল, তখন একটা হাইপারসোনিক মিসাইল যেতে দেখেছে, বুঝতে পারছেন? তখন সবাই বলছে এটা তো হাইপারসোনিক মিসাইল, কারা টেস্ট করছে? আলটিমেটলি দেখা গেল এটা
সম্ভবত ইন্ডিয়ায় লঞ্চ করেছে, কারণ চায়না ওখান থেকে মিসাইল ছুড়বে না এই মুহূর্তে। সুতরাং ইন্ডিয়া যখন, আমি আমার এক বন্ধু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, আমি তার নাম মেনশন করবো না এখানে অনুষ্ঠানে, ওনার সাথে আমি আলাপ করছিলাম। উনি বললো এইটা ইন্ডিয়া অগ্নি টেস্ট করেছিল, অগ্নি মিসাইল, ওদের হাইপারসোনিক মিসাইল, এবং এটার ঘটনা শুনবেন, এটা গিয়ে কিন্তু বঙ্গোপসাগরে ক্র্যাশ করেছে। তো এখন ইন্ডিয়া কি আরো ফার্দার মিসাইল ক্র্যাশ করাবে বঙ্গোপসাগরের আশেপাশে বা ভারত মহাসাগরে? কারণ ওদের কোনো, এইটা যখন ক্র্যাশ করেছে, যদি এটা সাকসেসফুল হতো, ইন্ডিয়া মিডিয়া দেখতেন কি লাফালাফি করতো। সবচেয়ে বেশি লাফাতো ছাগলের 3 নম্বর বাচ্চা, এটা কি নাম, ময়ূক রঞ্জন ঘোষ। হ্যাঁ, সে গতকাল বলছে যে রংপুরটা দখল করে হ্যাঁ, রংপুর দখল করে নিতে হবে, তারপরে কক্সবাজার দখল করে নিবে। কোথায় রংপুর আর কোথায় কক্সবাজার, তার তো ভূগোল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এরকম একটা জোকারিতে জোকার একটা পার্সন সে, মানে কি বলবো, যেমন সে তেমন তার নেতা, যেমন হচ্ছে মোদি। এখন মোদি তো তার গদিতে কদিন থাকে সেটা একটা বিগ কোশ্চেন মার্ক, একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ আপনি এখন দেখতে পাচ্ছেন, যেটা আমার কিছু কিছু বন্ধু বান্ধব বলছিল, আমি প্রথম আমি বিশ্বাস করতে কষ্ট হয়েছে, এই যে ককরোচ, পরে যে ককরোচ জনতা পার্টি, এটা কিন্তু একটা বিশাল আকৃতি ধারণ করেছে। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। কারণ আপনি দেশ চালাতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, বর্তমান সরকারকে তো আপনি নড়বড় করে দিচ্ছেন। বর্তমান সরকার পড়েও যেতে পারে। এমনকি একজন নাম করা, আমি দর্শকদের অনুরোধ করব, ওনারা যদি গুগলে সার্চ দেন, জর্জ সোরোস এই নামটা লেখেন, উনি দেখবেন জর্জ সোরোস ইজ ওপেন সিক্রেট, এটা কোনো সিক্রেট নয়, এটা গোপনীয়তা কিছুই নেই। জর্জ সোরোস কিন্তু এই আমাদের আন্দোলনের পিছনে বলে, জুলাই আন্দোলনের পিছনে ওনার ফাইন্যান্সিং ছিল, অনেকেই বলে, এটা ইউটিউবে এসছে কয়েকবার। এবং তারপরে উনি এখন, ইন্ডিয়ানরা ক্লেম করছে $1.5 বিলিয়ন উনি ফাইন্যান্সিং করতে যাচ্ছে, অলরেডি করে ফেলেছে বা করবে, ওনার অ্যালোকেট করেছে, উনি বাজেট রেখেছে যে মোদিকে ফেলতে হবে এবং 7 সিস্টারকে স্বাধীন করে দিতে হবে। তো এটা তো অনেকটা বলতে গেলে ওদের কোনো ডিপ স্টেটের প্ল্যান নিশ্চয়ই, এবং সেটা তো আমরা বুঝবো না, আমরা জানবো না অত গভীরের ব্যাপার স্যাপার। কিন্তু যতটুকু বুঝতে পারছি, ভারতের 7 সিস্টারের ভিতরে কিন্তু শান্তি নেই। শান্তি নেই এই কারণে সবাই কিন্তু ওখানকার সনাতন ধর্মের অনুসারী নয়। যেমন আমরা তো, বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যটা কি জানেন সাইফুল ভাই, এখানে কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, নোবডি কেয়ারস। হ্যাঁ, সে বাংলাদেশি হলে, আমি একজন সনাতন ধর্মের পার্শ্ববর্তী দেশে বলছিলাম, তুমি বাংলাদেশে এসে আমাদের এক সনাতন ধর্মের কাউকে গায়ে হাত দাও, তুমি এখান থেকে জানিয়ে ফিরতে পারবে না। কেন জিজ্ঞেস করেছেন আমাকে, কেন? আমি বললেন দেখো, সে আমার ভাই, সে আমার মায়ের পেটের ভাইয়ের মতো, সে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, সে বাংলাদেশের জন্ম, সে ধর্ম বর্ণ নির্বিশেষে সে আমার ভাই, এতে কোনো সন্দেহ নেই। তারা এটা অবাক হয়ে যায়, তারা বহুবার আমাদের ভিতরে অমিল করার চেষ্টা করেছে, কিন্তু সাকসেসফুল হয়নি। আর একটা জিনিস আমি বলছি, এই যে পুরা বহির্বিশ্বে যে গন্ডগোলটা লেগেছে ট্রাম্পকে নিয়ে, ট্রাম্প যেটা লাগালো, এটার আলটিমেট বেনিফিশিয়ারি কে, লাভবান কে? চায়না, পাকিস্তান। পাকিস্তানের মজাটা কি জানেন, পাকিস্তানকে আমেরিকা কিছুই বলবে না, কারণ আমেরিকার কিন্তু পলিটিক্যাল অ্যালাই না পাকিস্তান। পাকিস্তান হচ্ছে আমেরিকার সামরিক অ্যালাই, মানে মিলিটারি অ্যালাই। সুতরাং আমেরিকার সামরিক স্বার্থ যেখানে, নাম্বার 1 ফ্রেন্ড হচ্ছে তার পাকিস্তান। পাকিস্তানকে দিয়ে, চায়নাকে দিয়ে সে ব্যালেন্স করাবে। পাকিস্তান হচ্ছে চায়না টেস্টেড ফ্রেন্ড। সুতরাং এইখানে হচ্ছে পাকিস্তানের এই ফিল্ড মার্শাল আসিম মুনিরের যে আপার হ্যান্ড আছে, এটা হচ্ছে মজা, যে ওরা এখন GF-17 থান্ডার প্লেন, তারপর আপনি রিসেন্টলি একটা খবর দেখেছেন যে টার্কিও হচ্ছে আরেক বেনিফিশিয়ারি, সবচেয়ে বড় লাভবান কিন্তু আরেক দিক দিয়ে টার্কিও। ওদের যে প্রকার ড্রোন আসতে যাচ্ছে বিভিন্ন মার্কেটে, ওরা লঞ্চ করবে, এবং ওদের যেসব অর্ডার পেয়েছে, এত বড় অর্ডার সামরিক ক্রয় বিক্রির ক্ষেত্রে কেউ পায়নি এ পর্যন্ত। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।